গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘড়ি বলছে এখন তার কাঁটা 7:30টার ঘরে। আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। ঈশান তাড়াতাড়ি উঠে পড়েছে, ওই জন্যই আমিও তাড়াতাড়ি উঠে পড়েছি। না হলে তো এখনও পড়ে পড়ে ঘুমাতাম। এই শীতকালে ঠান্ডা জলে মুখ ধোয়াটা না খুব কষ্টকর। যখন ঠান্ডা জল দিয়ে মুখে কুলকুচি করি তখন যেন মনে হয় দাঁতগুলো এক্ষুনি হয়তো খুলে পড়ে যাবে। কাল থেকে ভাবছি একটু গরম জল করে মুখ ধোবো। ঈশানকে তাড়াতাড়ি খাবার রেডি করে খাওয়াতে বসিয়ে দিয়েছি। একটু টিভি চালিয়েছি, তার জন্য যাতে তাড়াতাড়ি খেয়ে নেয়। বাড়িতে আজকে অনেক কাজ পড়ে আছে, সেগুলো সব আমাকেই করতে হবে। ঈশান যদি তাড়াতাড়ি খেয়ে নেয় তাহলে আমি একটুখানি সময় করে তাড়াতাড়ি সব কাজগুলো মিটিয়ে নিতে পারবো। ঈশানকে খাইয়ে দিয়েছি, এখন ওই টলমলো পায়ে সারা খাট ঘুরে বেড়াবে। আর ওইদিকে পেছনে যে চাদরটা রয়েছে ওটা আর খুলবো না, আজকে ভালোই ঠান্ডা পড়েছে। ঈশান একটু পরে আবার ঘুমোবে, আর যদি ঠান্ডা না আসে তার জন্য রেখে দিয়েছি। আবার রাত্রিরে টাঙাম। আর ওইদিকে জানলাটা আমি খুব একটা খুলি না, খুব হাওয়া আসে বলে তার জন্য। আর এমনি তো বাড়িতে বাচ্চা থাকলে জানলা দরজায় শীতকালে কম খোলাই ভালো। বাইরের হাওয়াটা বাচ্চাদের লাগলে বেশি ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। চলো আমি এবার আমার কাজ শুরু করি। আমার যে কাজের দিদি আছে সেই কদিনের জন্য কামাই করেছে। ওদের দেশের বাড়িতে কালী পুজো আছে, ওর জন্য 15 দিনের ছুটি নিয়েছে। আমার শাশুড়ি মা যেহেতু বয়স হয়েছে ওই জন্য আমি সব কাজগুলো একা হাতে করে নিচ্ছি। এখন বাবুকে ওর দাদু সামলাচ্ছে, সেই ফাঁকে ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো। একদিন বাদে বাদেই মুছি, যেন রোজ রোজ আর মুছি না। ঘর তো সেরকম নোংরা হয় না, আর যিনি থাকে বলেই যা একটুখানি লোম টোম থাকে, ওই জন্য ভালো করে রোজ ঝাঁট দিয়ে দিই দুবেলা করে। ঈশান মাঝে মধ্যে নিচে ঘোরাফেরা করে, ওটাই ভয়। চলো তোমাদের আজ একটা কথা শেয়ার করি। ঈশান যখন প্রথম জন্মায় তখন ওর সাথে আমার অতটা বন্ডিং ছিল না, জানো তো। আমি সবসময় ভাবতাম যে আমার ছেলের সাথে আমার সেরকম বন্ডিং হচ্ছে না কেন, আমার মা ফিলিংসটা আসছে না কেন। যেন মনে হতো অন্য কারোর সন্তান যেন আমি নিজে মানুষ করছি। নিজেই যখন এই জিনিসগুলো ফিল করতাম না, নিজেই খুব অবাক হতাম। খালি ভাবতাম যে ওর সাথে আমার বন্ডিংটা কেন হচ্ছে না। একদিন ঈশানের ডক্টর চেক আপে গেছিলাম, সেখানে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে ফেললাম যে ডক্টর, আমার সাথে আমার ছেলের সেরকম বন্ডিং হচ্ছে না কেন। তখন ডাক্তার বলল যে এখন তো হবে না, কটা দিন সময় দাও, তারপর দেখবে আস্তে আস্তে তোমার মায়ের মমতা জাগবে। এখন আসার কোনো কথাই নেই। তুমি ঠিকই বলেছো, এই কথাটা সব মায়েরা জিজ্ঞাসা করতে পারে না, বাট তুমি সাহস করে জিজ্ঞাসা করেছো, তোমার কথার অ্যান্সার দিচ্ছি। ভালো লাগলো যখন প্রশ্নটা জিজ্ঞাসা করলে। ডক্টর বললেন তোমার বেবির সাথে এখন তোমার কোনো বন্ডিংই হবে না। তোমার বেবি যদি খেতে না চায়, ঠিকঠাক ঘুমাতে না চায়, তুমি বিরক্ত ফিল করবে। তখন তোমার মনে নানান রকম কথা ঘুরবে যে এখন এত তাড়াতাড়ি বাচ্চাটা না নিলেই ভালো হতো, কারণ তুমি তোমার শরীরের দিক থেকে প্রচণ্ড উইক। তুমি চাইবে রেস্ট নিতে, কিন্তু তোমার বাচ্চা তোমার রেস্ট নিতে দেবে না। সবসময় খেতে চাইবে, তুমি যখন ঘুমাতে চাইবে তখন ও উঠবে। তাই জন্য এখন বিরক্ত হবে না। কটা দিন একটু ধৈর্য ধরে সব কিছু সামলে নাও, দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সত্যিই ঠিক হয়ে গেল। যখন ঈশানের 1 মাস কেটে গেল তারপর থেকে আমার মধ্যে একটা আলাদা মা একটা অনুভূতি আসতে আরম্ভ করলো। তখন আমি ওকে বুঝতে শিখলাম, কখন কি করলে ঘুমাবে, কি করলে ও খেতে পারবে, এই জিনিসগুলো আমি আস্তে আস্তে বুঝতে শিখলাম। তো ঘরের সমস্ত কাজ মিটিয়ে আসলাম। ঈশানের একটু খিদে পেয়ে গেছিলো, এখন ভাবলাম ওকে দুধ দেবো না, একটা বিস্কিট দিলাম। ওই বিস্কিট নিয়ে একটু একটু করে ভাঙছে আর যা যা করে যাচ্ছে। বিস্কিটটা এখনও নিজের হাতে খাবে না, মাথায় তো বদমাইশি ঘুরছে। তো ভাবলাম জলের মধ্যে একটু ভিজিয়ে ভিজিয়ে ওকে খাইয়ে দিই। এখন যদি দুধ দিই না, একটু পর দুপুরের খাবার খেতে চাইবে না। আমি এখন সকালবেলা ওকে তুলে একটা ভারী ব্রেকফাস্ট করিয়ে দিই, তারপর খানিকক্ষণ গ্যাপ দিই, মাঝখানে খিদে পেলে 1 থেকে 2টো বিস্কিট খাইয়ে দিই, তারপর একদম স্নান করিয়ে দিই, স্নান করিয়ে ওকে লাঞ্চ করিয়ে দিই। এই যে দেখো জলে ডুবিয়ে দিচ্ছি, টুকটুক করে খেয়ে নিচ্ছে। চিন্তন সেই ফাঁকে নিয়ে চলে এলো আমাদের ব্রেকফাস্টটা। ঈশানের সমস্ত কাজ করতে করতেই আমি এক একদিন ব্রেকফাস্ট করতেই ভুলে যাই। ওই জন্য চিন্তন বলেছে এবার থেকে আমি যখন খাবো আমার সাথে খেয়ে নেবে। একবারে হটপট ধরে নিয়ে চলে এসেছে। কেন বলো তো, আবার ডিশ করলে সেগুলো মাজতে হবে আমাকেই কিংবা আমার শাশুড়িকে। ওই জন্য বলি যে হটপটে পরোটা রয়েছে, একটা বাটিতে তরকারি নিচ্ছি, এটা তো চলো দুজনে খেয়ে নিই। তাই খেয়ে নিই। আমরা আগেও তাই করতাম। যখন চেন্নাইতে ছিলাম একটা থালাতেই 2টো জনের খাবার বেড়ে নিয়ে চলে আসতাম, দিয়ে একসাথে খেতাম। ঈশানকে তেল মাখিয়ে দিয়েছি, আর এই দেখো কাঁথাটা এইভাবে বেঁধে দিয়েছি। ওর গায়ের তেলগুলো না আমার নাইটিতে লেগে লেগে একদম কালো হয়ে যাচ্ছে। ওই জন্য এরকমভাবে পেঁচিয়ে দিয়ে ওকে। আর ঘরের সমস্ত জানলা দরজা দিয়ে দিয়েছি, যাতে এসে গায়ে হাওয়াটা না লাগে। ঈশানকে চান করিয়ে রেডি করে দিয়েছি। আর এই যে সোয়েটারটা দেখছো জন্মদিনে পেয়েছিল, আজকেই প্রথম পরালাম।
ঈশানের গালগুলো না এই শীতকালে খুব ফাটছে। কদিন ধরেই দেখছি দুটো গালটা কেমন লাল লাল হয়ে যাচ্ছে। ওই জন্য কদিন ধরেই 3-4 বার করে ক্রিম মাখাচ্ছি, তাতেও যেন কাজ হচ্ছে না। তো ভাবছি আজকে একটু বোরোলিন মাখিয়ে দেবো যেন। চান করেছে অনেকক্ষণ, সিঁদুর যে পরবো সেটুকুনি মনে ছিল না। হট করে আয়নার দিকে তাকিয়েছি, দেখছি সিঁদুর পরিনি। আমার না সিঁদুর পরতে খুব ভালো লাগে। সিঁদুর পরলে যেন মুখটাই একটা আলাদা দেখতে সুন্দর লাগে, তাই না? তোমাদের কি মত আমাকে কমেন্টে জানিও। চুলটা যখন কেটেছিলাম তখন ভাবছিলাম, ই বাবা এত বড় চুল কেটে ফেললাম। চিন্তনের কথায় কেটেছিলাম, ও আমাকে অনেকবার ফোর্স করেছিল। কাটার পর ভাবলাম যে না, ভালো করেছি কেটেছি। কাটার পর চুলে অত মেনটেনও করতে হয় না, অতবার শ্যাম্পুও করতে হয় না। এমনিতেও অনেকটা বড় হয়ে গেছে দেখো, আগে কিন্তু ঘাড় অবধি ছিল। শিখেছি রান্নাঘরে ঈশানের জন্য খাবার বানাবো বলে। আমার রান্না দিদি সমস্ত কিছু রান্না করে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। ঈশানের খাবার বানানোর আগে সবসময় আমি হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিই। এবার চলো ঈশানের খাবারটা রেডি করে নিই। ঈশান রোজই দুপুরবেলা ভাত, ডাল, নানা রকম সবজি দিয়ে খায়। আজকে ঈশানের খাবারে ডালটা একটু বেশি দিতে বলেছিলাম। ইদানিং দিদি রান্না করছিল, ডালটা একটু কম দিচ্ছিল, তাতে খাবারের টেস্টটা অতটা ভালো লাগছিল না, ঈশান খেতেও চাইছিল না। আজকে বলেছিলাম দেখো ডালটা দিয়েছে, খাবারটা দেখতেও ভালো লাগছে আর খেতেও কিন্তু ভালো লাগে। আগে ঈশানকে মিক্সিতে পেস্ট করে খাওয়াতাম, এখন যেহেতু দাঁত মোটামুটি হয়ে গেছে, ওই 6টার মতো দাঁত বেরিয়েছে, তারপর থেকে আমি এই গ্লাসের পেছনটা করে ভালো করে চটকে ঈশানকে খাওয়াই। খাবার রেডি হয়ে গেছে, ডিমের কুসুমটাও ভাতে ভালো করে মাখিয়ে দিয়েছি। চল এবার ঈশানের কাছে যাওয়া যাক। এই যে ঈশানকে বসিয়ে দিয়েছি, আর এই বাঁশিটা আজকে ভেঙে গেছে। ছেলেটার এই খেলনাটা খুব ফেভারিট ছিল গো, সারাক্ষণ হাতে করে নিয়ে ঘুরতো, আর এই বাঁশিটা সবার মুখে ঢুকিয়ে দিত, বাজাতে হবে এবার। কি করে ভেঙে গেছে জানি না, দেখছি ভেঙে নিচে পড়ে রয়েছে। অনেকবার চেষ্টা করছে লাগানোর, লাগাতে পারছে না বেচারা। একটা কিনে দিতে হবে নতুন। খাবার নিয়ে এসে গেছি, চলো এবার খাইয়ে দিই। টিভিটা তো চালিয়ে দিতেই হবে, না হলে বাবু মশাই আবার খাবেন না। ঈশানকে খাইয়ে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে। দেখি জামা কাপড় দিতে আসার নাম করে আমার চুলগুলো একটু শুকিয়ে গেল। আমি তো শুকিয়ে যায়, কিন্তু তেল মাখা থাকলে দেখবে চুল তাড়াতাড়ি শুকাতে চায় না, একটু লেটই হয়। শ্যাম্পু করা থাকলে দেখবে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই শীতকাল পড়লে না আমার মাথায় খুব খুশকির সমস্যা হয়, চুল পড়ে আর প্রচণ্ড চুলকায়, জানো মনে হয় উকুন হয়েছে, এত পরিমাণে চুলকায়। আর হনুমান এসেছে জানো তো একটা, যিনি খুব চিন্তায় রয়েছে, ছাদে গার্ডে রয়েছে, হনুমানের তাড়া করবে। অথচ এখানে একটা হনুমান বসে দেখবো না, একবার ছুটে পালাবে। প্রচণ্ড সাহসী আমাদের যিনি, এত সাহসী না, মানে চোর এলে ওই লুকিয়ে পড়ে থাকে। ওই দেখে দেখো হনুমানের সাথে তারা দেখা বসে রয়েছে। এই যে আমাদের সাহসী কুকুরটা এখন এখানে গার্ডে রয়েছে। চলো যিনি এসো, এসো, চলে এসো, চলে এসো, হনুমানে থাপ্পড় মেরে দেবে, তাড়াতাড়ি চলে এসো বাবা, হনুমানে এক চর বসিয়ে দেবে। চলে এসো, এসো, চলে এসো, চলে এসো, চলো চলো নিচে চলো। ও এখনো দাদুর কাছে বসে রয়েছে, আর চিন্তন গেল আর একটা পাখি আনতে। পাখি পাগল হয়ে গেছে। আসলে আমাদের যে কোনুর পাখিগুলো আনা হয়েছিল না, ওদের ডিএনএ টেস্ট করানো হয়েছিল, করিয়ে জানা গেল দুটোই ফিমেল। আর এত মিল না, ওদের দেখলে কেউ বলবে না যে ওরা ফিমেল। ওরা ফিমেলেও নাকি ব্রিডিং করে, ডিমও দেয়, কিন্তু বাচ্চা হয় না। জানা ছিল না, এত হচ্ছে জানতে পারছি। তাই জন্য আবার একটা মেল আনতে গেল, ওটা ডিএনএ করা আছে, আবার একটা দুটো মেল লাগবে। আর দুটোকে বিক্রি করে দেবো ভেবেছিলাম, আর ভাবলাম যখন ফিমেল আসছে তো দুটো মেল নিয়ে আসি। আর এই পাখির প্রবলেমটা হলো, যদি 20টা বাচ্চা হয় তার মধ্যে 17টা ধরো ফিমেল বেরোবে, আর বাদ বাকি 4টে বেরোবে তোমার মেল। এদের মেল পাখি খুব কম হয়, পাওয়াটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়। চলো এবার বাবুকে খাইয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিই। তোমাদের বর আসছে তো, হ্যাঁ। আর চিন্তনের বাবুর একটা খেলনা দিয়ে দিয়েছে। পাখিগুলোকে যখন চিন্তন প্রথম মানে আমার একদম পছন্দ হয়নি। মুখগুলো না বড্ড বদমাইশের মতো দেখতে, আর সত্যি প্রচণ্ড তেজ রয়েছে কিন্তু পাখিগুলো। অন্যান্য যে পাখিগুলো আছে দেখলে একটু ভয় পায়, এই পাখিগুলো একটা আলাদাই তেজ ভাব রয়েছে এদের মধ্যে। এই দেখো বন্ধুরা, এসে গেছে পাত্রপক্ষ।
পাত্র এসে গেছে। আর আমাদের কোণের ওপরে অবস্থা দেখো, আর থাকতে পারছে না পাত্রকে দেখে। বলছে কখন কাছে আসবে, একটু চুমু খাবো। একদম ঘোরাফেরা করছে, মানে ওর সাথেই পেয়ার নেবে বলে একদম ঠিক করে নিয়েছে। আর যেদিন ছাড়বো দেখবে ওর সাথেই পেয়ার নেবে। ওই দিকের যে কনুর পাখিটা আছে ও এখন একটু বাচ্চা আছে। দেখো পাখিটা এখনো একসাথে হয়নি, দুটো মেয়ে মিলে মারামারি করতে আরম্ভ করে দিয়েছে। তোর সাথে আমার কোনো খাতির নেই। দেখো একটা ছেলেকে দেখে নিয়ে কি লড়াই। এ বলছে আমি ভাগ নেবো, তুই সরে যা। বরকে পছন্দ হয়েছে? বরকে পছন্দ হয়েছে? হ্যাঁ, আর এই মেয়েটাকে ভালো লাগছে না? কেউ করছে না? তবে এর কিন্তু বয়স হয়েছে। ছেলে তো ঈশানকেই খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পেলে না প্রচণ্ড বদমাইশি করে, মানে তখন আর চুপচাপ ওকে বসিয়ে রাখা যায় না, এতটাই বদমাইশি করে। তখন বুঝতে হবে তোমাকে যে হ্যাঁ ওর ঘুম পেয়েছে, ওই জন্য এত বদমাইশি করছে, কারোর কথা শুনবে না। তো একটু আগে ইউটিউব দেখছিলাম, এখন ইউটিউব খুললেই রিমি, প্রীতম, দিশানি এদের নিয়ে কন্ট্রোভার্সি। আর ওদিকে তো সন্দীপ টিনা তো রয়েছেই, এদেরকে নিয়ে তো চলেই যাচ্ছে কবে থেকে। মানে এদেরকে নিয়ে এত চলছে, শুনে শুনে এবার যেন কানটা আমার পচে যাচ্ছে। তবে হ্যাঁ, টিনাদি এখন দেখছি অনেক খুশিতে রয়েছে, বেশ ভালো লাগছে। চুটিয়ে শপিং করছে। মানে বিয়ের হওয়ার পর যখন ব্লগিং দুনিয়াতে আসে, তখন ওনাকে আমি এতটা খুশিতে দেখিনি কোনোদিন, এত আনন্দে দেখিনি। এখন যতটা দেখছি, ভালো থাকুক, আনন্দে থাকুক। আর ওদিকে আমাদের সন্দীপ দাদের এখনও উচ্ছে দিয়ে মাছের ঝোল এসব পুরো করা শুরু হয়ে গেছে। উচ্ছে দিয়ে মাছের ঝোল শুনে শুনে তো একদম বাবা! আমি ভাবি যে এরা খায় কী করে উচ্ছে দিয়ে মাছের ঝাল। মানে যারা অভুক্ত তাদেরকে মুখের সামনে দিলে বোধহয় তারা খাবে না, কিছু শোনে উচ্ছে দিয়ে এরকম ডিশ একটা। যাই হোক, এবার তো ইনকাম কমছে, এবার ওই লাউ সেদ্ধ দিয়ে ডাল এইসবগুলো আবার খাওয়া শুরু হবে। শাকের ঘন্ট, চারদিক ঘ্যাট ম্যাট এসব দিয়ে ওদের সব খাওয়া শুরু হবে। গাছপাতা ঘাস পাতা সব খাওয়া হবে। আর ইলিশ মাছও জুটবে না, মাটনও জুটবে না। আর ওই কি দেশি মুরগি কী সব মুরগি খেত, ওই মুরগিও আর জুটবে না। আর ছেলেটা চলে গেলে তো আরই জুটবে না। এখন ছেলেটা যেহেতু আছে মেন পার্সন, ছেলেটাকে দেখি দেখি তো এখন ইনকামটা চলছে, কারণ আমরা সবাই ব্লগ দেখতে চাই ছেলেটা কী করছে না করছে, কিষাণু ভালো আছে কি না, খাওয়া দাওয়া ঠিকঠাক করছে কি না, মাকে ছেড়ে কেমন আছে, এসবগুলো দেখার জন্য আমরা মেন সন্দীপদার চ্যানেলে ক্লিক করি। ঠিক না ভুল বললাম তোমরাই বলবে। আর রইল টিনাদের কথা, যে প্রেম করলে মানুষ বুকে এত সাহস পায়, তাই জন্য সংসারটা ভাঙে, জানো তো। আচ্ছা, আমরা তো একটা মহিলা, আমরা এই ভাবি না, আর যদি আমাদের স্বামী আমাদেরকে ভালোবাসে, সম্মান করে, বা স্বামীদের কাছ থেকে আমরা যদি স্যাটিসফাই হই, তাহলে কি আজ আমাদের সামনে যদি একটা কোটিপতি মানুষও চলে আসে, আমরা কি তাদেরকে মন দিতে পারবো? কোনোদিন পারবো না। কারণ আমি একটা মেয়ে, আমার মনে হয় 80% মেয়ের ধারণা আমার মতনই খানিকটা হবে। যখন বলি তখন তারাও এগ্রি করে, তার জন্য আমি বলছি। আজ টিনাদি সন্দীপের থেকে স্যাটিসফাই ছিল না, তার জন্যই আজ সে অন্য একজনকে মন দিতে পেরেছে, তার জীবনে জায়গা দিতে পেরেছে, তাই জন্য আজ এই দশাটা হয়েছে।
আর শ্রীনাথদিকে ভয়েসটা যখন শুনেছিলাম, চেয়েছিল যে সম্পর্কটা ঠিক করে নাও, আমার ভুল হয়ে গেছে, কিন্তু সেটা আমার মনে হয় না মন থেকে চেয়েছিল। মন থেকে চাইলে আজ হয়তো সম্পর্কটা ওদের মধ্যে ঠিক হয়ে যেত। তখন হয়তো বলেছিল যে হ্যাঁ চক্ষু লজ্জা, বাবা মা কী ভাববে, এইসব ভেবে। তারপর যখন ওর বাবা মা হয়তো জানলো, তখন দেখলো যে ব্যাপারগুলো সব মেনে নিচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, তার জন্য ও হয়তো ডিভোর্স দিয়ে দিল। আর ওর বাবা মাকেও বলিহারি জিনিসটা সাপোর্ট কী করে করে। হয়তো বাবা মা বুঝছে যে হ্যাঁ আমার মেয়ের একটা ভালো ফেস ভ্যালু আছে, মেয়েকে রাখলে হয়তো আমার ঘাড়ে বোঝা হবে না, ও নিজের খাবার খরচা, নিজের সমস্ত খরচা তুলে তো নেবেই, সঙ্গে আমাদের খরচাও হয়তো নিয়ে নেবে। এসবগুলো ভেবেই হয়তো জিনিসগুলো করেছে, নাহলে আজ হয়তো করার সাহস পেত না। যাই হোক, ভালো আছে, সুখে আছে, ভালো থাক, এইটুকুনি ভগবানের কাছে চাই। আর এটাও আমি চাই যাতে কৃষাণু তার মাকেও ফিরে পাক, মাকেও পাক, বাবাকেও পাক, দুজনকে পেয়ে আনন্দে থাকুক। কারণ একটা বাচ্চার জীবনে বাবা মার ভালোবাসাটা ইকুয়ালি খুব দরকার, জানো তো। কারোরটা কম বেশি হলে না, সে বাচ্চা মানে বড় হলে তার একটা ডিপ্রেশনে চলে যায়। যখন তার বাবাকে দেখবে, একসাথে মাকে দেখবে, তখন একটা মানুষের মনে মনে হয় যে ইস, আমরা যদি বাবা মা একসাথে থাকতো, আমি যদি দুজনের ভালোবাসা ইকুয়ালি পেতাম, এটাই হবে। তাই ঠাকুরের কাছে চাই যে কৃষাণু যেন ভালো থাকে। আর রইলো আমাদের রিমিদির কথা, তোমাদের কাছে সত্যি কথা বলছি, আমাদের বাড়ি থেকে 5 থেকে 7 মিনিটের দূরত্বে রিমির বাড়ি। রিমিকে আমি একটা বন্ধুর থ্রুতে চিনি, ছাদের মধ্যে উঠে রিলস বানাতো, নাচানাচি করতো, সব দেখতাম। তবে আমি যতটুকু রিমির ব্যাপারে ধারণা আমার রয়েছে, রিমি মেয়েটা খুব সফট, ওকে যেমনভাবে তুমি চালাবে তেমনভাবে ও চলবে, মেয়েটা ভালো। আর রইল প্রীতম, যদি সত্যি কথা বিচার করতে চাও তো দেখো, রিমি অনেকবার শ্বশুরবাড়ির ছেড়ে পালিয়েছে। রিমি যতবার ফিরে আসতে চেয়েছে ততবার প্রীতম অ্যাকসেপ্ট করে নিয়েছিল, এটা সব ছেলে নেয় না, ও ভালোবাসতো বলেই নিয়েছিল। তবে রিমি যেগুলো করতো সেগুলো ওর মায়ের উস্কানিতে করতো। আর যে রিমি যে এই জায়গাটা দাঁড়িয়েছে না, ওর মায়ের জন্য দাঁড়িয়েছে। মেয়েটা ভালো এমনিতে, ওর মা চায় মেয়েটাকে একদম মানে আর দিয়ে যেটা শুরু হয় না সেটা তৈরি করতে, করেও ফেলেছে, হাফ তৈরি করেও ফেলেছে। কারণ ওর মা ভাবে ওই আর্ট দিয়ে জিনিসটা তৈরি না হলে হয়তো সমাজে ট্রেন্ড হওয়া যায় না। ও যদি ভদ্রসভ্য হয়েও নাচানাচি করতো, তাহলে ঠিকই আমার মনে হয় সমাজে যোগ্যতা পেত। আমার সবচেয়ে রিমির জঘন্য জিনিসটা কোথায় লাগে জানো? যখন ওই প্যান্টগুলো পরে, সামনের দিকটা এত বিচ্ছিরি লাগে না, মানে আমরা মেয়ে হয়ে দেখলে লজ্জা লাগে যে ইস, মেয়েটাকে তো আরও 100টা ছেলে দেখেছে, কি ভাববে, ছি ছি। একদম নিচে থেকে একদম চুঁয়াভাবে পড়ে, কি বিচ্ছিরি লাগে দেখতে। জানি না মাটা কি চায়, তবে মেয়েটা ভালো। ওর মায়ের একটা জিনিসও বোঝা উচিত যে মেয়েটা সুইসাইড করছে, প্রীতমকে ফোন করে এইসব কথাগুলো বলছে, মেয়েটা এই ডিভোর্স হয়েছে, একটা উঠতি মেয়ে, সবারই একটা শরীরের চাহিদা সব কিছু থাকে, তার ঘরে এত ছেলে কেন ঢোকাবো? আজ আমরা সবাই ভেবেছিলাম ওর সাথে হয়তো বিট্টুর প্রেম চলছে, কারণ ওরা যেভাবে একটা মানে স্টোরি দেখাতো না, থেকে আমরা সেটাই ভাবতাম, রিলসে বলো, ওদের চোখের চাউনিতে বলো, হয়তো হচ্ছিল। ওর মায়ের কথাবার্তা সব কিছুতেই হয়তো ভেঙে গেল, কারণ বিট্টু ছেলেটা বড্ড স্ট্রেট ফরওয়ার্ড, আমাদের দেখে মনে হয়। আরও কথা বলবো রিমিকে নিয়ে, আমি আরও কিছু জানি, যদি খুলি মুখ খুলি ওর ফ্যামিলির হিস্ট্রি আমি নামিয়ে দেবো, কিন্তু এখন আমি খুলতে চাইছি না, পরে একটা ভিডিও করে খুলবো। ওর ফ্যামিলির সমস্ত হিস্ট্রি আমি একদম পাই টু পাই জানি, পাই টু পাই, ওর দিদা কী করে, মা কী করে, বাবা কী করে, সমস্ত কিছু। যাই হোক, চলো, আমার এখন খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া যতবার আনতে যাচ্ছি ঈশান ততবার উঠে পড়ছে, যা হোক করে শোয়ালাম আর আমার খাবার এসে গেছে। আজকে আছে মাছের ঝাল, ডাল, আলু ভাতে আর একটু শাক, এই দিয়ে আজকে আমার লাঞ্চটা হবে। এখন আগে সন্ধ্যাবেলা একটু শুয়েছিলাম লেপ মুড়ি দিয়ে, ব্যাস ঠান্ডা লেগে গেছে। লেপ চাপা দিয়ে শুলে দেখবে যেন বেশি ঠান্ডা লাগে, এত কাঁপুনি দিচ্ছে না, মানে বলতে পারবো না। বাবু উঠে পড়েছে, চলো হ্যাঁ বাবুর জন্য একটু খাবার বানাই।
ঈশানের জল তো রোজই ফুটিয়ে রাখি, বাট জলটা না এই শীতকালে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই বাটিতে ঢেলে একটু মাইক্রো ওভেনে একটু জলটা গরম করে নিলাম। আর ঈশানবাবু এখন আর মানে দুধের মধ্যে বিস্কিটটা দিয়ে ঘেঁটে দিয়ে যে চামচে করে খাওয়াই, সেইভাবে এখন আর খাবে না, বড় হয়ে যাচ্ছে তো। আমরা যেমন চায়ে ডুবিয়ে ডুবিয়ে বিস্কিট খাই, ওইভাবে বিস্কিট খাবে। চলো জলটাও একটু গরম করে নিই, ঠান্ডা জল এখন একটুও খেতে চায় না। হালকা ঠান্ডা হয়ে গেলে একটু মুখে নিয়ে ব্যাস মুখটা ঘুরিয়ে দেবে। তার জন্য এখন ভালো একটু কষকষে গরম থাকবে, সেই জলটা একটু খায়, মানে যে জলটা খাওয়ার যোগ্য সেই জলটা। এই যে ঈশানের খাবার নিয়ে এসে গেছি, জিনিও হাজির হয়ে গেছে। নিচে ছিল জানো, বাবা পড়াচ্ছিল, নিচের ঘরে ছিল, ঠিক বুঝতে পেরে যায় যে ভাই এই সময় খাবে, ছুটতে ছুটতে নিঃশ্বাস ফেলতে ফেলতে আসবে যে খাচ্ছে, একটু দুধ বিস্কুট পাবো। ঈশানের দুধ বিস্কুটের উপর ওর খুব লোভ, ঈশানের দুধটা ও খেতে আসলে খুব ভালোবাসে, তার জন্য। চলো এবার ঈশানকে খাইয়ে দিই। আর এখানে জিনি যতক্ষণ না ঈশানের খাওয়া শেষ হচ্ছে ততক্ষণ এখানে এইভাবেই দাঁড়িয়ে থাকবে। হাজার যদি বলি জিনি যাও যাও, কিছুতেই যেতে চাইবে না, কিছু ডিস্টার্বও করে না, দাঁড়িয়ে আছে থাকুক। আজকে রাত্রে ডিনারের প্রিপারেশন চলছে। আজকে রাত্রিরে হচ্ছে কড়াইশুঁটির কচুরি হবে। তা দিদি কড়াইশুঁটি কচুরি আলুর দম করছে, আলুর দমটা করছিল, তখন মা রান্নাঘরে গিয়ে বলছে যাও আমি পুরটা ভরে দিই। সিরিয়াল চালিয়ে দিয়েছি, মা দেখতে দেখতে কড়াইশুঁটির ভেতরে পুর ভরছে। এবার আমি বাবুকে একটু ঘুম পাড়াবো, তবে অপেক্ষা করে আছি কখন কড়াইশুঁটি কচুরিটা হবে, একটা গরম গরম কচুরি আমি খাবো। ঈশানকে একটু আটা দিয়েছে মা খেলার জন্য, কিছুতেই বুঝতে চাইছিল না, ওই আটাটা এখন ওর পাত্রে রাখার ধান্দায় রয়েছে। খুব বদমাইশ হয়েছে, যে চোখ রাখছে, এবার ওর ঘুম এসছে। চলো ঈশানকে এবার একটু ঘুম পাড়িয়ে দিই, নাহলে এখানে কিছুতেই কাজ করতে দেবে না, আর পুরো লন্ডভন্ড করে দেবে, কচুরি খাওয়া মাথায় উঠবে। কচুরি হয়ে গেছে, এই যে দেখো গরম গরম কচুরি। এবার চলো একটুখানি খেয়ে নিই, এবার না খেয়ে থাকা যায় বলো তো। আর এতে আছে আলুর দম, আলুর দমের কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, একদম গরম, দেখেছো ধোঁয়া উঠছে। এক পিস আলু আর একটা কচুরি নিয়ে চলো আমি এখান থেকে ভেগে যাই রান্নাঘর থেকে। ঘড়ি কাঁটায় এখন 10:30। ঈশানের ডিনার নিয়ে বসে গেছি। ডিনারে আজকে ভাত রয়েছে, আর সঙ্গে একটু পাঁপড় ভেজে দিলাম। পাঁপড় ভাজা দিয়ে ঈশান না ভাত খেতে খুব ভালোবাসে, পাঁপড় ভাজা দিলে একদম সমস্ত ভাতটা খেয়ে শেষ করে দেয়, একটুও বদমাইশি করে না। যেটা খেতে ভালোবাসে সেটা মাঝে মধ্যে দেওয়া ভালো, তবে সবসময় আমি পাঁপড় ভাজা দিই না, কারণ ভাজাভুজি বেশি, পাঁপড় জাতীয় ভাজা বেশি খেলে গ্যাস হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু টিভি দেখছিল, আমি একটু আড়াল করেছি বলে দেখছে দেখো না। আর আমরাও বসে গেছি আমাদের ডিনার নিয়ে। খাটটাই এখন আমাদের শোয়ার জায়গা, খাওয়ার জায়গা সব হয়ে গেছে। এই যে গরম গরম কচুরি আর আলুর দম। চিন্তান তো খুব খুশি, কারণ ওই কচুরি লুচি পরোটা এইসব খেতে ও একদম ওস্তাদ। রোজ রাত্রিরে পরোটা খায় জানো, নয় লুচি খায়, কোনোদিন রুটি চেবায় না দাঁতে। চলো আমরা এবার দেবাদেবী মিলে ডিনারটা ভক্ষণ করে নিই। আর ওই ঘরে শাশুড়ি শ্বশুর বসে ভক্ষণ করছে, এদের সাথে যুদ্ধ করতে করতে আমরা খাবারটা খেয়ে নিই। খাওয়ার সময় ডিস্টার্ব করছিল, তখন আমার মাথায় আইডিয়া এলো এই ট্রাইপডটা ওকে দিয়ে দিই। এই ট্রাইপডটা যদি ওকে দিই না, অনেকক্ষণ নিয়ে খেলে। এবার দেখো কেমন শুয়ে শুয়ে খেলছে, এটাকে নিয়ে এখন আধ ঘন্টা ধরে খেলেই যাচ্ছে। ভেঙেও দিয়েছে একটুখানি, কি করব বলো, ওকে শান্ত রাখার জন্য কিছু তো একটা দিতে হবে, তো এটাই দিই মাঝে মধ্যে। চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখন আমি আর কথা বলছি না, ভয়েস দিয়ে দেবো পরে ভাবলাম। আর এখন যদি কথা বলতে আরম্ভ করে দিই, ঈশান এক্ষুনি একদম ফোন ধরে ছুঁড়ে ফেলে দেবে, কিছু বললেই একদম ছুটে ছুটে আসে জানো, তার জন্য। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ও হ্যাঁ, লাইক করতে কিন্তু তোমরা ভুলো না।